এডিসি ইস্তিয়াক সাইবার ক্রাইম ইউনিটের একটা ইউনিটের তিনি দায়িত্বে ছিলেন। তার রুমে আমাকে ঢুকালো। তো তার রুমে ঢুকানোর সাথে সাথে তিনি মানে চেয়ারে বসেছিলেন টেবিলের সামনে। তিনি চেয়ার থেকে উঠে এসেই আমার অন্ডকোষে লাথি মারলেন। ডিবু যে মিন্টি রোডের অফিস সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা রুমে দাঁড় করিয়ে রাখলো। সেখানে অনেক কম্পিউটার মনে হচ্ছে যে তারা প্রশাসনিক কাজ করছে। তো একজন আমাকে অনেক গালিগালাজ করতে থাকলো ব্যাপকভাবে। কালো করে একটা লোক, তিনি ব্যাপকভাবে গালিগালাজ করছেন, মা বাপ তুলে যা তা গালিগালাজ করছে। আমি তো ওই সময় হাঁটতে পারতেছি না, যেহেতু আমার পা ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাকে নির্যাতন করছে। তো আমি ওই মাহফুজুর রহমানের ঘাড়ে হাত দিয়ে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো আমি ওই খুঁড়িয়ে হাঁটছি, হাঁটতে পারতেছি না, এই কারণে আরও বেশি গালিগালাজ করছে। পরবর্তীতে আমাকে আরেকটা রুমে আনলো। সেখানে আমার মোবাইলগুলো তারা চেক করলো, নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে তখন সাইবার ক্রাইম ইউনিট থেকে একটা গাড়ি আসলো, গাড়ি আসার পরে আমাকে পরবর্তীতে ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটে নিয়ে গেল। আমাকে যিনি নিয়ে গেলেন তার নাম সজীব, এসআই সজীব। তার নেতৃত্বে আরও কয়েকজন এসেছিলেন, তারা আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যেটি হলো যে এডিসি ইস্তিয়াক সাইবার ক্রাইম ইউনিটের একটা ইউনিটের তিনি দায়িত্বে ছিলেন। তার রুমে আমাকে ঢুকালো। তো তার রুমে ঢুকানোর সাথে সাথে তিনি মানে চেয়ারে বসেছিলেন টেবিলের সামনে। তিনি চেয়ার থেকে উঠে এসেই আমার অন্ডকোষে লাথি মারলেন। মুখে, গায়ে ঘুষি, মানে লাথি যা খুশি তাই করতে থাকলেন। মানে কোনো প্রশ্ন করে না, কিচ্ছু না। জাস্ট একটা কথা বলেছিলেন যে চেয়ারে তো চোরের মতন, তোর কত বড় ক্ষমতা, তুই শেখ হাসিনাকে কটূক্তি করেছিস, শেখ হাসিনাকে এই ধরনের বক্তব্য দিয়েছিস। আমি আর কোনো কথা বলার সুযোগ পাচ্ছি না। উনি এসে অন্ডকোষে লাথি মারলে যেটি হয় যে হুঁশ থাকে না। এবং উনি লাথি ঘুষি মারতেই আছে বুট দিয়ে, পুলিশের তো বুট জুতা। তো এরপরে যেটি হলো যে আমি যখন চিৎকার করা শুরু করছি, কারণ হাওমাও স্বাভাবিকভাবে মানুষ তো এই ধরনের নির্যাতন হলে তো হাওমাও করবেই, আত্মচিৎকার করছি। এর সময় একজন এসআইকে বললো যে আমার হাতটা বাঁধার জন্য। তো তখন আমার হাতটা ওই পুলিশের যে হ্যান্ডক্যাপ সেটিতে বাঁধলো এবং আমার চোখ বাঁধলো, আমার মুখ গামছাতে বাঁধলো, চোখ এবং মুখ দুটাই বাঁধার পরে পুলিশের যে বড় মোটা লাঠি সেটা দিয়ে আমাকে লাগাতার মারলেন। প্রায় আমার যতদূর মনে পড়ে যে আধা ঘন্টা মতন আমাকে একটানা মারলেন। আমি যতবার পড়ে যাচ্ছি, অজ্ঞান হচ্ছে, আমাকে ততবার তুলছে আর মারছে। আমি যখন দাঁড়াতে পারছি না তখন আরও বেশি মারছে। তো এইভাবে চলতেই থাকলো। আমি আসলে ওই দিনের চিত্র যদি মনে আনি, আমার মনে হয় যে আমি পৃথিবীতে নাই। তিনি এতটা অমানসিক নির্যাতন আমার উপর করলেন এবং এতটা অমানুষ, আমি আবারও তার নাম রিপিট করি, তিনি এডিসি ইস্তিয়াক। আমি তার নামে মামলা করব, এখনও পর্যন্ত মামলা করি নাই। তিনি একজন বিচারকের ছেলে ছিলেন আমি যতদূর শুনেছি, এবং খালেদা জিয়ার একটা মামলার রায় দিয়েছিলেন। ওই বিচারক, সেই বিচারকের ছেলে উনি, অর্থাৎ পুরো আপনার আওয়ামী লীগ পরিবারের সন্তান। তো উনি আমাকে এইভাবে নির্যাতন করলেন এবং এই নির্যাতনের বর্ণনা আসলে আমি কীভাবে দিব, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ওই দৃশ্য যখন আমার চোখের সামনে আসে, মনে হয় যে আমি পৃথিবীতে বেঁচে নাই। এবং আমি যখন এখনও পর্যন্ত যখন আমার ওই দৃশ্য মাথায় আসে, মনে হয় যে রাজনীতি করা উচিত না, দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো। এখনও পর্যন্ত আমি আসলে ঠিকমতো ঘুমাতে পারি না, আমার শরীর কিন্তু কামড়ায়। তিনি আমাকে এমনভাবে নির্যাতন করেছিলেন যে এই পুরো পাশটা কালো হয়ে গেছিলো। আপনারা নিশ্চয়ই নাহিদকে দেখেছেন, আপনারা হয়তো তাকে পরবর্তীতে ছেড়ে দেয় বলে তার দৃশ্য তার চোখে আসছে না। আমাকে যেভাবে নির্যাতন করেছিল, আমি আসলে টানা 1 মাস আমি ঘুমাইতে পারি নাই, শুইতে পারি নাই। এই পাশ পুরো কালো, আমার পিঠ পুরো কালো হয়ে গেছে, আমার এই যে পুরো পাশা থেকে শুরু করে পিছনের সাইড এবং এই পা, এই যেখানে যেখানে মারলে আসলে ভাঙবে না, কিন্তু আপনি যন্ত্রণায় ঘুমাতে পারবেন না সারা জীবন। আপনার মাংসগুলো এরকম শক্ত হয়ে যায় এই সব জায়গায়, সমস্ত জায়গায়। 1 মাস আমি ঘুমাইতে পারিনি। এই ক্ষেত্রে যেটি হয়েছিল যে টেকনাফের 2জন ছেলেকে আমাকে তো 10 দিন সাইবার ক্রাইম ইউনিটের আমি যে রিমান্ডে ছিলাম, 10 দিন তাদের হেফাজতে রাখলো গারদে। তো টেকনাফের 2টা ছেলে, তারা আমাকে প্রতিদিন মালিশ করে দিত। তাদের কাছে একটা মলম ছিল, তাদেরকেও মারছিল, যে কারণে মলম ছিল, সে মলম দিয়ে সরিষার তেল দিয়ে প্রতিদিন তারা আমাকে মালিশ করে দিত। যখন আমাকে রিমান্ডের কারণে মূলত যেটি হতো যে আমাকে প্রতিদিন তারা ওইখানে প্রায় 10 থেকে 15 ঘন্টা আমাকে একটানা জিজ্ঞাসাবাদ করতো বিভিন্ন ইস্যুতে, যে তারা মনে করতে যে এটা হয়তো সরকার পতনের আন্দোলন, কিন্তু অ্যাকচুয়ালি সরকার পতনের জন্য আমরা ওই আন্দোলন ওই সময়টা করি নাই। বিরোধী দলের কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। ওটা নিশ্চয়ই আসলে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ছিল, কিন্তু তারা সন্দেহ করেছিল যে এটা আসলে সরকার
পতনের আন্দোলন, এই সন্দেহের জায়গা থেকে তারা আমার উপর এই ধরনের নির্যাতন করে। তো যাই হোক, আমাকে প্রতিদিন একটানা প্রায় 10 থেকে 12 ঘন্টা বা আরও বেশি সময় তারা আসলে মানে জিজ্ঞাসাবাদ করতো ডিএমপিতে সাইবার ক্রাইম ইউনিটে জিজ্ঞাসাবাদ করতো। তো যখন আমাকে রাতের বেলা রাত 10টা-11টার দিকে আমাকে তাদের গারদে দিয়ে যেত, আমাকে রিমান্ডে দেওয়ার আগেই নির্যাতন করেছে। দেখার সাথে সাথেই বললাম না, আমার পুরো অবস্থা খারাপ করে ফেলিয়েছে, মানে সেটি বলার মতো না। যে নাহিদের দেখেন না এক পাশে যেরকম আঘাত, মানে আমাদেরটা তো আসলে রিমান্ডের নির্যাতন, এটা তো আর সামনে আসে না, ছবি তুলে প্রকাশ করা যায় না, ওটা আমাদের সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয় ওই যন্ত্রণা। তো আমি যেটি বলছিলাম যে ওই দুটা ছেলে আমার প্রতিদিন সেবা করতো। আমার এই মাংসগুলো শক্ত হয়ে গিয়েছিল, ওই দুইটা ছেলে আমার মাংসগুলো টিপে টিপে নরম করে দিত, কারণ মাংস যদি শক্ত হয়ে যায় তাহলে রক্ত জমে গেলে ক্যান্সার হয়ে যেতে পারে। তো ওরা দুজন আমার এই মানে প্রতিদিন তারা আমার মাংসগুলো টিপে টিপে নরম করে দিত, কারণ এগুলো দরকষ্ট হয়ে গিয়েছিল, শক্ত হয়ে গিয়েছিল। তো এই নির্যাতনটা হয়েছিল। এবং মানসিক নির্যাতনটা কীভাবে করলো, ডিজিএফআইয়ের লোক সেখানে আসতো, এনএসএর লোক আসতো, এবং এসে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করতো এবং বলতো যে যদি সত্য কথা না বলো তাহলে ব্রেনের ভিতরে এমন কিছু দিব জীবনে আর সুস্থ স্বাভাবিক থাকতে পারবে না। বিশেষ করে ওই ইস্তিয়াক এবং তার কয়েকজন, তারা আমাকে ফাঁসানোর জন্য শিবির বানানো বা বিএনপির কর্মী বানানো বা আমি রাজনীতি করি সেগুলো বানানোর জন্য তারা নানানভাবে চেষ্টা করেছে। প্রথম 10 দিন যেটা হলো যে আমাকে কোর্টে তুললো। তো আমাকে সকালবেলা যখন গাড়িতে তুললো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমাকে হয়তো ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে, কারণ ওই সময় কিন্তু সব জায়গায় ক্রস ফায়ার। তো আমি তখন বারবার জিজ্ঞেস করছি আমি সজীব ভাইকে, ভাই আপনার আদালত আর কত দূর? অ্যাকচুয়ালি আমি ওই সময় আপনার নিম্ন আদালত আমি সেটি চিনতাম না বা জজ কোর্ট চিনতাম না। আমি কোর্ট বলতে আমি হাইকোর্টকে মনে করতাম। আমি ভাবতাম যে হয়তো হাইকোর্টে আমাকে নিয়ে যাবে। তো যখন হাইকোর্টটা পার হয়ে চলে গেলাম মিন্টু রোড থেকে, তখন আমার কাছে সন্দেহ লাগলো যে আমাকে কি তাহলে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে, আমাকে কি তাহলে ওই বুড়িগঙ্গার পাড়ে নিয়ে যাচ্ছে বা কোনো অচেনা জায়গায় নিয়ে যাচ্ছে। আমি এই জন্য বারবার জিজ্ঞেস করছি, ঘাবড়িয়ে যাচ্ছে। আমি বলছি, ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমরা এখনও যাচ্ছি না কেন, কি হচ্ছে? তো সজীব আমাকে বলছে যে ভয় পেও না, সমস্যা নেই, আমরা কোর্টে যাচ্ছি। কিন্তু ওই যে আমি তো কোর্ট চিনি না, আমি তো আসলে মফস্বল থেকে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বিজনেস ফ্যাকাল্টিতে অনেক পড়াশোনা করতে হয়, যে কারণে বাইরে ঘোরাঘুরির কখনো সময় পাইনি। ওই হাইকোর্টকে আমি সব মানে সব কিছু মনে করতাম সব বিচার হয়তো এখানে হয়। তো এই কারণে আমার একটা আত্মভয়। এরপরে যেটা হলো, যাই হোক কোর্টে গেলাম। কোর্টে আমার মা বোন সবাই দেখি অপেক্ষা করছে। আমি যাওয়ার সাথে সাথে তারা কান্নাকাটি হইচই শুরু করে দিয়েছে। তবে যেটি করলো, যেহেতু আমার মা বাবা আমার বোনেরা আমার ওয়াইফ সেখানে গিয়েছে, যে কারণে আমাকে তাদের থেকে দূরে রাখলো, আমাকে একদম পিছনে নিয়ে গেলো কোর্টে, সম্ভবত পিপি তার রুমের পিছনে আমাকে বসিয়ে রাখলো এবং খুব মানে তাদের চোখের আড়াল করে আমাকে পরবর্তীতে কোর্টে তুললো। তো কোর্টে তোলার পরে আমি আসলে আমার নির্যাতনের বর্ণনা আমি আসলে দিতে পারি নাই, কারণ আমার কাছে ভয় লাগছিল যে আমি যদি তার কাছে বলি তাহলে হয়তো আমাকে এই পুলিশ নিয়ে গিয়ে আবার নির্যাতন করবে, আমাকে মেরে ফেলবে। যে কারণে আমি জাস্ট বিচারককে বলেছিলাম যে আমি এই কথা আমি বলি নাই, এটা আসলে মিথ্যা, আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে, আমি এতটুকু বলেছিলাম। তবে আমি আমার মার কাছে পরবর্তীতে আমার ফ্যামিলি যারা এসেছিল তাদেরকে বলেছিলাম আমাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে। তুমি আমার মাকে বলেছিলাম তুমি প্রেস ব্রিফিং করো, সাংবাদিকদের জানাও, সবাইকে জানাও। হ্যাঁ, তারা আমাকে ব্যাপকভাবে নির্যাতন করেছে, আমি আসলে এখানে খুব ভালো নাই, এই কথা বলেছিলাম। পরবর্তীতে কিন্তু আমার মা প্রেস ব্রিফিং করেছে, আপনি জানেন, আমার কথাগুলো আমার মা তুলে ধরেছিলেন। তো যাই হোক, এই 10 দিনের যে অভিজ্ঞতা সেটি হলো যে প্রতিটা দিন মানে আমার সময়টা আসলে শেষ হতো না, কারণ আমাকে প্রায় 10 থেকে 12 ঘন্টা আমাকে একটানা জিজ্ঞাসা করতো। মানে আমি কি এমন হয়ে গিয়েছি আমি জানি না, তারা আমাকে সবসময় ওই সাইবার ক্রাইম ইউনিটে এডিসি ইস্তিয়াকের রুমে বা নাজমুল সাহেবের রুমে বা অন্য রুমে আমাকে সবসময় জিজ্ঞাসা করতো, কখনো এনএসআই, কখনো ডিজিএফআই, কখনো এসবি, এইভাবে এসে নানান বিষয়ে তারা জিজ্ঞাসা করতো। তারা ভাবতো যে এটি সরকার পতনের ষড়যন্ত্র। এইভাবেই মূলত 10টা দিন অতিবাহিত হয়েছিল। আরও 5 দিন ডিবির রিমান্ডে ছিলাম। তো সেই রিমান্ডে যদি আমি এটা বলি বর্ণনা, আমাকে যখন আপনার সাইবার ক্রাইম ইউনিট থেকে ডিবিতে দিবে, সাইবার ক্রাইম ইউনিটে 10 দিন, এর মাঝখানে আমার আয়ু কিন্তু চেঞ্জ হয়েছিল। এর কারণটা হলো যে একজন আয়ু আমার কাছ থেকে আমার পরিবারকে নানানভাবে ভয় দেখিয়ে টাকা নিয়েছিল, যে টাকা দিলে আসলে রিমান্ডের নির্যাতনটা হবে না। তো আমার পরিবারের সাথে আমার ফোনে কথা বলায় দেয়, এটা আবার ডিজি ভাই জেনে যায়। তখন নাজমুল ইসলাম আমাকে এসে বলে
যে রাশেদ তোমার কাছ থেকে কি অমুক টাকা নিয়েছে? তো আমি আসলে হতবিহ্বল হয়ে যাবে, কি বলবো, যে বললে আবার যদি নির্যাতন করে আমাকে, মানে আমি কিছু বুঝতে পারছি না। আমার ওয়াইফ কী করেছিল, আমার চাচা শ্বশুর তার কাছ থেকে 40,000 টাকা ধার করে পুলিশকে দিয়েছিল। তো যখন ওই যে ফোনে কথা বলে দিয়েছে, আমার ভয়েস সম্ভবত ট্র্যাক করা ছিল, আমি যে ফোন দিয়ে কথা বলি সেটা তাদের কাছে চলে যাবে, ডিজিএফের কাছে। তো এই তথ্য আবার ডিজিএফের কাছে চলে গেছে, তারা আবার নাজমুল ইসলামকে জানিয়েছে। জানানোর পরে ওই নাজমুল ইসলামের অধীনে আমি ছিলাম, আরেকজন আয়ু ছিলেন। তো সেখান থেকে আমাকে রফিক সাহেব এবং আরেকজন এডিসি, তার নামটাই ভুলে গিয়েছি, সেখানে পাঠায়। তো রফিক সাহেবও বেশ আন্তরিক ছিলেন, আমি বলবো না তিনি খারাপ ছিলেন। এবং ওইখানে যে আপনার এডিসি ছিলেন তিনিও খুব বেশি প্রশ্নবাস্তা করেননি, সব কিছু রফিক সাহেবই করেছেন। তো সর্বশেষ যেদিন আমার ওই রিমান্ড শেষ 10 দিনের, ওই দিন আমাকে ডিবির হাতে হস্তান্তর করবে। তখন আমি রফিক ভাইকে বললাম যে স্যার ডাকতাম, কারণ ওই সময় তো স্যার না ডাকলে আরেক বিপদ, এখন তো ভাই ডাকতে পারি। তো তখন বললাম যে স্যার আপনি একটু প্লিজ ডিবির যার কাছে পাঠাচ্ছে আপনি একটু বলে দিন আমাকে যাতে নির্যাতন না করে। আপনি তো দেখলেন যে আমি কত সাধারণ, এখানে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, আপনি তো সব তদন্ত করেছেন। তো বললো ঠিক আছে আমি বলে দিব। তো তিনি বলছিলেন কিনা জানি না, বাট আমার খুব ভয় লাগছিল। আমার কাছে ডিবি নামটি আসলে আতঙ্কের নাম ছিল, যে ডিবি মানে একটি আতঙ্ক, ডিবি মানে আসলে হয়তো ধরে গুম করে ফেলবে, মেরে ফেলবে, ক্রসফায়ার করবে, নির্যাতন করবে, উপরে ঝুলিয়ে মানে টর্চার করবে, এই ধরনের একটি ভয় আমি পেতাম। যে কারণে তাকে বলেছিলাম প্লিজ আপনি যেহেতু সব তদন্ত করছেন ওনাকে একটু বলে দিন। তো যাই হোক, আমাকে ওই যেদিন সাইবার ক্রাইম ইউনিটের গারদ থেকে নিয়ে যাবে ডিবির গারদে, তখন আসলে আমি তখন রফিক ভাইকে বললাম রফিক ভাই প্লিজ একটু বলে দেন না, হ্যাঁ আপনি বলে দেন একটু, আপনি তো সব জানেন আমি কেমন, সব তো তদন্ত করেছেন। তো আমাকে ওইখানে নিয়ে যাওয়ার পর ডিবির মিন্টু রোডের যে গারদ, সেখানে একটা মানে কি বলবো বিশাল একটি জায়গা, সেখানে কোনো ওইভাবে জানালা নাই, বাথরুম নাই, এক গাদা মানুষ একসাথে আমাকে সেখানে নিয়ে যেয়ে মানে রাখলেন। রাখার পরে প্রায় ঘন্টাখানিক পরে আমাকে একজন এসির রুমে নিয়ে যাওয়া হচ্ছে। মাঝখানে যেটি হলো যে 3-4 জন পুলিশ একজন এসে আমাকে গালিগালাজ শুরু করলেন এবং বললেন যে শুয়োরের বাচ্চা বলে গালি দিলেন, তার অন্য অকথ্য ভাষায় গালিগালাজ, এবং বললেন যে তুই দাঁড়া, আমার সাথে এইভাবে সেলফি তুললেন, হ্যাঁ দাঁড়া, তুই একদিন বড় নেতা হবি না, তোর সাথে সেলফি তুলে রাখি, ওই সময় দেখাতে পারবো যে তুই বড় নেতা হয়েছিস, তোর সাথে যে আমি, এইভাবে সেলফি তুললেন। এবং এরপরে আমাকে ডিবির ওই এসির রুমে নিয়ে যাওয়ার পরে একটা বাথরুমের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন, আরও কয়েকজন আমার সাথে ছবি তুললো, বাথরুমের সামনে রেখে তারাও মানে আলাদা ছবি তুললো, মানে এগুলো আমাকে মানসিকভাবে হয়রানি করার জন্য। এবং এরপরে যেটি হলো যে একটু পরে আমার এসির সামনে আমাকে দাঁড় করালো এসি। তো তখন তার হাতে দেখলাম একটি পত্রিকা এবং পাশে লাঠি, তিনি আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করছেন আর লাঠির দিকে তাকাচ্ছেন। হ্যাঁ আমি তো একটা মানে ভয় পেয়ে গেলাম, লাঠি রেখেছে ডিবির রুমে। তখন দেখলাম প্রথম আলো পত্রিকা একটা পর্যায়ে বলে যে তোমার মা তো তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, মানুষের বাসায় কাজ পর্যন্ত করেছে তোমাকে মানুষ করার জন্য, তো তুমি এইভাবে কেন আসলে রাজনীতিতে আসলা? আমাকে একটি নাম বলা হয়েছিল যে আমানুল্লাহ আমান, বলছে যে আমানুল্লাহ আমান অনেক ধনী পরিবারের সন্তান, রাজনীতি আসলে তারা করে, তোমার মা কষ্ট করে লালন পালন করেছে, ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো, বিসিএস ক্যাডার হবা, আমাদের মতো বড় কর্মকর্তা হবা, হ্যাঁ সুখে সাজিয়ে থাকবা। রাজনীতি করে ধনীরা, যাদের টাকা পয়সা আছে এবং যাদের পারিবারিকভাবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, ঐতিহ্য আছে, বাবা এমপি ছিল, হ্যাঁ তারা এমপি হবে। তো তুমি এরকম শ্রমিকের ছেলে, তুমি কেন রাজনীতিতে আসলে, আন্দোলনে আসলা, এগুলো কেন করেছো? তো আমার একটা ঘটনা মনে পড়ে যে একজনের গ্রেপ্তার করেছে, হ্যাঁ তো কী কী পেয়েছে তার কাছে, তো ডিবির কাছেই আসলে মোবাইল আছে, ওই মোবাইলটা আলামত হিসেবে দেখাবে যে এই মোবাইলটা পেয়েছি। তো এটা কিন্তু বলে দিচ্ছে ওইখান থেকে। তো আমি বুঝলাম যে কীভাবে নাটক সাজাই, এটা আমি চোখের সামনে কিন্তু দেখেছি যে তার কাছ থেকে এত টাকা পেয়েছি, এত ওই যে মোবাইল পেয়েছি, আমি নিজে কিন্তু শুনেছি। তো সেই জায়গা থেকে এই যে যা কিছু আওয়ামী লীগের আমলে হয়েছে, এটা যে নাটক ছিল আমি নিজের সাক্ষী, আমি নিজে দেখেছি। তো যাই হোক, পরে আমি মানে লেখার পরে এইভাবে 5টা দিন অতিবাহিত হতে চাচ্ছে, আমাকে নিয়ে আসছে, লিখি, জাস্ট লিখে চলে যায় কী কী ঘটেছিল, 5টা দিন লিখেছি। আমি একটু গারদের যে সিনারিও সেটি বলবো, যে দেখেন গারদের মধ্যে প্রায় 20-30 জন মানুষ একসাথে থাকা, হ্যাঁ, এবং সেখানে কোনো আপনার আমি ফ্যান নাই, ভিতরে কোনো ফ্যান নাই, ভিতরে কোনো জানালা নাই, জাস্ট একটা ছোট্ট একটা ভেন্টিলেটর আছে, ছোট্ট, ওইখান থেকে হয়তো নিঃশ্বাসটা কোনো রকম যায়। এবং যে বাথরুম সেটা খুবই নোংরা, সেই বাথরুম ব্যবহার করার মতো না। তো সেই জায়গায় একটা ফ্যান ডিবির যে গারদে ঢুকায়, বাইরে থেকে একটা লোয়ার খাসা, বাইরে থেকে একটা ফ্যান থাকে। তো সবাই কি করে, ওই সময় তো প্রচণ্ড গরম,
হ্যাঁ, সবাই ওই দরজার সামনে এসে বসে থাকে এবং বালিশ টালিশ নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই। আমি যেটি করতাম যে আপনার যে একটি বোতল ছিল, আমি বোতল মাথার নিচে দিয়ে ফ্লোরে ওই দরজার সামনে ঘুমাতাম এবং সবাই গায়ের সাথে গা লাগানো, আপনার ইলিশ ফাইল, ইলিশ যেভাবে একটার সাথে একটা লেগে থাকে ওইভাবে জাস্ট একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, কারণ বাইরে তো প্রচণ্ড মানে অন্য জায়গায় তো আরও বেশি গরম, এই জন্য বালিশ ছিল না, বোতল মাথায় দিয়ে আসলে এই পুরো 5 দিন কাটিয়েছি।